নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এ.এম. বার্জের লেখা দি ওয়্যাক্স ওয়ার্ল্ড গল্প অবলম্বনে মোমের পুতুল। এ.এম. বার্জ ছিলেন ইংল্যান্ডের একজন অন্যতম লেখক। তার লেখা স্মি নামক গল্পটি আপনারা হয়তো এর আগে শুনে থাকতে পারেন। যাই হোক, সেই গল্পটিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে। তবে আজকে থাকছে সেই গল্পটির মতো আরও একটি আকর্ষণীয় ছোট গল্প। সাধারণ একটা প্লট এবং সাধারণ কিছু চরিত্র নিয়ে কিভাবে একটা অসাধারণ গল্প লেখা যায় সেটা আপনি এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এই গল্পটিও আমার খুবই পছন্দের গল্পগুলির মধ্যে পড়ে। আর যদি আপনি আমার সবচেয়ে পছন্দের গল্পগুলি শুনতে চান তাহলে সোজা চলে যান প্লেলিস্টে। সেখানে মিস্ট্রি হাউস স্পেশাল বলে একটা প্লেলিস্ট খুঁজে পাবেন। ওখানে প্রতিটা গল্প আমার অত্যন্ত প্রিয়। এবার চলুন শুরু করা যাক আজকের বিশেষ গল্প, এ.এম. বার্জের লেখা কাহিনী অবলম্বনে মোমের পুতুল। তখন ওয়্যাক্স মিউজিয়ামটা বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। শেষ দিকের কিছু দর্শনার্থীরা মিউজিয়ামের বিশাল কাচের দরজাটা পেরিয়ে ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। মিউজিয়ামের মালিক মিস্টার মেরিনার বসেছিলেন নিজের অফিসে। রেমন্ড হিউসন নামের এক অতিথির সাথে কথা বলছিলেন। হিউসন একজন রোগাপাতলা গড়নের মানুষ। তার পোশাক আশাক দেখতে পরিচ্ছন্ন হলেও তার জীবনে টাকা পয়সার বেশ সমস্যা চলছে। সে বেশ নম্র সুরে কথা বলছে, তবে তাকে ক্লান্ত লাগছে, যেন জীবনের এই ধকল তার মধ্যে এই রকম ছাপ ফুটিয়ে তুলেছে। মিস্টার মেরিনার এই সময় হিউসনের একটা প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এটা মনে করবেন না যে আপনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের এই খুনিদের ঘরে একটা গোটা রাত কাটানোর ইচ্ছে প্রকাশ করেছেন, বললেন মিস্টার মেরিনার। অনেকেই তা করেছিল, তবে স্বভাবত আমরা তাদের না করে থাকি, কারণ এতে আমাদের কোনো লাভ নেই। তবে আপনি তো একজন লেখক, তাই এই বিষয়টা আলাদা। লোকেরা যখন আমাদের নিয়ে লেখালেখি করে সেটা আমাদের বেশ ভালো লাগে। এর ফলে আমাদের দর্শক সংখ্যাও বাড়ে এবং ইনকামটাও ভালো হয়। ঠিক কথা বলেছেন, জবাব দেয় হিউসন। আমার মনে হয়েছিল পাবলিসিটির বিষয়টা আপনার ভালো লাগবে। মিস্টার মেরিনার হাসেন। আমি বাজি ধরে বলতে পারি আপনি জানেন আমি এখন কি ভাবছি। একবার শুনেছিলাম মাদাম তুসাদ লোকেদের বলেছিলেন কেউ যদি মার্ডারার্স রুমে একটা গোটা রাত কাটাতে পারে তাহলে তাকে উনি 100 পাউন্ড পুরস্কার দেবেন। তবে আমাদের কাছে অত টাকা নেই। যাই হোক মিস্টার হিউসন, আপনার সংবাদপত্রটি কি জানি নাম? আমি শুধু লিখি, তারপর যে পত্রিকা সেটা নিতে চায় তাদের বিক্রি করে দিই, সতর্কভাবে জবাব দেয় হিউসন। তবে আমি এটা জানি এই কাহিনীটা আমি দ্য মর্নিং টাইমসে বিক্রি করতে পারবো। ওরা খুনিদের খবর ছাপতে খুব ভালোবাসে। শুধু কল্পনা করুন, খুনিদের সাথে রাত কাটানো, এরকম গল্প যে কেউ লুফে নেবে। মিস্টার মেরিনার খানিকক্ষণ কিছু চিন্তা করলেন। ঠিক আছে মিস্টার হিউসন, আমার অফারটা হলো যদি আপনার লেখা দ্য মর্নিং টাইমসে প্রকাশিত হয় তাহলে ঠিক তার পরের দিন আমি আপনাকে 5 পাউন্ড দেব। তবে বুঝলেন তো, যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা অতটা সহজ নয়। আমি ওই মোমের পুতুলগুলোকে ভালো করে চিনি। কয়েকশো বার আমি তাদের সামনে দিয়ে ঘোরাফেরা করেছি, কিন্তু সেগুলোর সাথে গোটা একটা রাত কাটানো ভুলেও না। না কেন? জিজ্ঞেস করে হিউসন। বোঝানোটা মুশকিল। এই চিন্তাটাই আমার ঠিক পছন্দ না, বললেন মেরিনার। রাতটা খুব একটা সহজ হবে না আপনার পক্ষে। বিষয়টা হিউসন ভালো মতোই জানে, কিন্তু সে নিজের দুশ্চিন্তাটাকে ঢাকতে মুখে হাসি ফোটায়। সে নিজের স্ত্রী এবং পরিবারের বিষয়ে চিন্তা করে। টাকা পয়সার খুব চাপ চলছে এবং এই সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। কাহিনীটা বিক্রি হলে পত্রিকা থেকেও ভালো টাকা পাওয়া যাবে। তার উপর মেরিনারও 5 পাউন্ড দেবে বলেছে। আর যদি এই কাহিনীটা ভালো নাম কামায় তাহলে পত্রিকা থেকে আরও অনেক কাজের অফার আসবে তার কাছে। কিন্তু সেসব কিছুর আগে তাকে এই কাজটা করতে হবে ভালো করে। হতে পারে খুনিরা কঠোর জীবন কাটিয়ে এসেছে, কিন্তু আমরা লেখকরা আমাদের জীবনেও অনেক চ্যালেঞ্জ আসে। হালকা হেসে বলল সে। আপনার খুনিদের ঘরটা কোনো হোটেল রুম নয় ঠিকই, কিন্তু আমার মনে হয় না মোমের বোতলগুলো আমায় বিরক্ত করবে বলে। তাহলে আপনার ভয় লাগছে না? একেবারেই না, আবার হাসে হিউসন।
মিস্টার মেরিনার মুখে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ান। বেশ, ঠিক আছে, তিনি বললেন। এখন সকলেই বেরিয়ে গিয়েছে। 1 মিনিট দাঁড়ান, আমি কর্মচারীদের বলে দিই মোমের পুতুলগুলোকে না ঢাকতে, আর গার্ডদেরকেও জানিয়ে দিই আপনি নিচের তলায় থাকবেন আজ। তারপর আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। উনি ফোনটা কানে তুলে সকলকে নির্দেশনা দিয়ে দিলেন। তারপর বললেন, ও হ্যাঁ, আর একটা কথা বলার আছে। আজ সন্ধ্যার দিকে নিচে ওই ঘরে আগুন লেগেছিল বলে কেউ একজন বলেছিল। আমি জানি না ঠিক কেন, কারণ তেমন কিছুই হয়নি। তবে প্লিজ ওখানে স্মোক করবেন না। বেশ, এবার চলুন যাওয়া যাক। হিউসন মেরিনারের পিছন পিছন চলতে শুরু করে। বেশ কয়েকটা ঘর পেরোতে পেরোতে ওর চোখে পড়ে মিউজিয়ামের কর্মচারীরা বিখ্যাত ব্যক্তিদের মোমের পুতুলগুলো কাপড় দিয়ে ঢাকতে শুরু করেছে। মেরিনা সেই লোকগুলোর একজনকে বললেন একটা আরাম কেতারা নিয়ে আসতে মার্ডারার্স রুমে। ক্ষমা করবেন, তবে এটুকুই আমরা ব্যবস্থা করে দিতে পারবো আপনার জন্যে, বললেন তিনি। যদি আপনি একটা চেয়ারে বসে রাত কাটান তাহলে হয়তো একটু ঘুমাতেও পারবেন। তারপর উনি হিউসনকে নিয়ে চললেন মার্ডারার্স রুমে। বিরাট একটা ঘর, আবছা আলোতে পরিপূর্ণ। চারদিক শুধু ছেয়ে রয়েছে অপরাধীদের মূর্তিতে। এমন এমন সব মানুষ যারা ভয়ানক কাজকর্ম করেছিল অতীতে। প্রতিটা মূর্তিকে দাঁড় করিয়ে রাখা আছে ছোট প্ল্যাটফর্মের উপর, যাদের নিচে আলাদা আলাদা নাম্বার লেখা। হিউসন তাদের কয়েকজনকে চিনতে পারল, তবে সকলকে নয়। সেখানে ছিল থার্টেল, যে ওয়্যার নামে এক লোককে খুন করেছিল। তার কাছাকাছি রয়েছে লেফরয়, যে টাকার পরিবর্তে খুন করত। এছাড়াও আরও অনেকে রয়েছে। মেরিনার আরও কিছু আকর্ষণীয় খুনিদের দিকে দৃষ্টিপাত করালেন। এক এক করে দেখাতে থাকলেন হিউসনকে। ওইটা হলো ক্রিপেন, আপনি হয়তো চিনবেন ওকে, একটা ছোটখাটো সাদামাটা গরনের মানুষ। আর ওই হলো বুড়ো ভ্যাকুয়ার। আর এইটা হলো... হ্যাঁ, এটা কি? হিউসন শান্ত কণ্ঠে প্রশ্ন করে। এই হলো আমাদের এক্সিবিটের মুখ্য আকর্ষণ। এখানে সমস্ত পুতুলের মধ্যে এই একজন যে এখনো জীবিত রয়েছে। হিউসন বেশ কাছ থেকে মূর্তিটাকে দেখে। সেটা ছিল বেটে খাটো, রোগা এবং মোটামুটি 5 ফুট উচ্চতার, যার নাকের নিচে ছোট একটা গোঁফ রয়েছে, চোখে মোটা ফ্রেমের চশমা এবং গায়ে চড়ানো অদ্ভুত রকমের একটা কোট। দেখেই বোঝা যায় লোকটা ফ্রেঞ্চ। হঠাৎ করেই মূর্তিটার মুখে লেগে থাকা হাসিটা দেখে হিউসনের গায়ে কাঁপুনি দিয়ে ওঠে। সে তৎক্ষণাৎ পিছিয়ে যায়। মূর্তিটার দিকে তাকাতে অসুবিধা হচ্ছিল তার। কিন্তু লোকটা কে? আবার প্রশ্ন করে। এটা হলো ডক্টর বোরদেথ। নামটা চিনতে পারে না হিউসন। মেরিনার হাসেন। আপনি যদি ফ্রেঞ্চ হতেন তাহলে ওকে ভালো মতো চিনতেন। বহু বছর যাবৎ লোকটা প্যারিসের মানুষদের আতঙ্কের মধ্যে রেখেছিল। সে দিনের বেলায় থাকতো একজন ডাক্তার হিসেবে, তবে রাতের দিকে হয়ে যেত একজন খুনি। সে শুধু আনন্দ পাওয়ার খাতিরে খুনগুলো করত, আর সব কটা খুন একই ঢঙে। তার প্রথম খুনের পর পুলিশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। এখন তারা লোকটার বিষয়ে অনেক কিছুই জানে, আর যদি তারা তাকে ধরে ফেলে তবে লোকটা খুবই চালাক। সে জানে পুলিশ তার পিছনে লেগেছে, ফলে গা ঢাকা দিয়েছে সে। পুলিশ এখনো সারা ইউরোপ জুড়ে তার খোঁজ করে চলেছে। ওদের মতে লোকটা মারা গেছে, কিন্তু কোনো দেহ তারা খুঁজে পায়নি। গত বছর এই একই রকম ভাবে আরো একটা খুন হয়েছে, তবে পুলিশের বিশ্বাস এই খুনগুলো অন্য কোনো ব্যক্তি করছে। ভাবলে অবাক লাগে, এই রকম বিখ্যাত খুনিরাও মাঝে মাঝে অন্যদের অনুপ্রেরণা দিয়ে থাকে, তাই না? কথাগুলো শুনতে শুনতে হিউসনের শির দ্বারাবে শীতল প্রবাহ খেলে যায়। ওকে আমার পছন্দ হচ্ছে না, বলে সে। ওর চোখ দুটো দেখুন। হ্যাঁ, ওর চোখ দুটোই আকর্ষণ করে মানুষদের। এইভাবেই ও কাজটা করত, নিজের দৃষ্টি দিয়ে হিপনোটাইজ করত অন্যদের। যাদের যাদের সে খুন করেছে সে মানুষগুলো কোনো প্রকার বাধাও দেয়নি তাকে। তাছাড়া ওর যা ছোটখাটো শরীর, তাতে কারো সাথে হাতাহাতি করেও জিততে পারবেও না। আমার এখনই মনে হলো ওটা যেন নড়ল হালকা, বলল হিউসন। চেষ্টা করলো ভয়টাকে লুকিয়ে রাখার। মেরিনার হাসে। রাতটা শেষ হবার আগে আপনি এমন অনেক কিছুই দেখেছেন বলে আপনার মনে হবে। আমরা এখানে আপনাকে আটকে রাখবো না। যদি আপনার বেরিয়ে আসার ইচ্ছা হয়
তাহলে উপরে চলে আসবেন। উপরতলায় বেশ কিছু পাহারাদার রয়েছে, তাই যদি কোনো শব্দ কানে আসে তাতে ঘাবড়ে যাবেন না। আর ক্ষমা চাইছি, আপনাকে খুব বেশি আলোর ব্যবস্থা করে দিতে পারছি না। আকর্ষণ বাড়ানোর জন্য এই ঘরটা আধো অন্ধকারই রাখা হয়। এবার চলুন আমার অফিসে যাই। রাতটা শুরু করার জন্য গলায় কিছু ঢেলে নেবেন। নাইট গার্ড সাথে করে একটা আরাম কেদারা নিয়ে আসে হিউস্টনের জন্যে এবং চেষ্টা করে হালকা হাসি ঠাট্টা করার। এটা কোথায় রাখবো স্যার? জিজ্ঞেস করে সে। এখানে এখানে রাখি, ডক্টর ক্রিপেনের সামনে, যাতে করে যদি আপনার বোর লাগে তাহলে গল্প করতে পারবেন ওনার সাথে। নাকি মিসেস ডায়ারের সামনে রাখবো? মহিলা কিন্তু সাধারণত পুরুষ মানুষদের সাথে কথা বলতে পছন্দ করতে। হিউস্টন হাসে। নাইট গার্ডটির করা ঠাট্টায় খানিক ভালো অনুভব হয় তার। ধন্যবাদ, ওটা রেখে দিন, আমি বসিয়ে নেব কোথাও একটা, বলল হিউস্টন। তাহলে শুভরাত্রি স্যার। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি উপরেই আছি। আর মিসেস ডায়ারের থেকে একটু সাবধান, উনি কিন্তু আপনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। গার্ডটি আবার ঠাট্টা করে। হিউস্টন হেসে লোকটাকে শুভরাত্রি জানায়। গার্ডটি চলে যেতে হিউস্টন চেয়ারটা এনে রাখে ডক্টর বোরদেদের সামনে। কিছু কারণে বোরদেদের মূর্তিটা বাকি মূর্তিগুলোর তুলনায় বেশি ভয়ানক দেখাচ্ছে। প্রথম দিকে হিউস্টনের ঠিকঠাকই লাগছিল, কিন্তু নাইট গার্ডটির পদশব্দ আবছা হতে থাকার সাথে ওর উপলব্ধি হলো সামনে এখন লম্বা একটা রাত পড়ে রয়েছে। ঘরের মধ্যে জ্বলতে থাকা আবছা আলোটা যেন এই মূর্তিগুলোকে আরো বেশি জীবিত করে তুলছে এবং ঘরটা একেবারে নিস্তব্ধ। কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। মনে হচ্ছে যেন আমি সমুদ্রের অতলে চলে এসেছি। ভাবে সে, আমার কাহিনীতে এটাও যোগ করে দেওয়া উচিত। সে এবার অন্য মূর্তিগুলোর দিকে নজর ফেরায়, কিন্তু শীঘ্রই ওর মনে হলো বোরদেদের তীক্ষ্ণ দৃষ্টি ওকেই লক্ষ্য করে চলেছে। হিউস্টন চাইছিল পিছন ফিরে তাকাতে, কিন্তু আটকে নিল নিজেকে। কী সব ছেলেমানুষি করছি, ভাবে সে। যদি আমি ফিরে তাকাই তাহলে প্রমাণ হবে যে আমি ভয় পাচ্ছি। কিন্তু এই সময় আরও একটা চিন্তা ওর মাথায় আসে। আমি হয়তো সত্যি সত্যিই ভয় পাচ্ছি, সেই কারণেই হয়তো আমি ফিরে তাকাচ্ছি না। এইরকম চিন্তাগুলোয় ভরে যাচ্ছিল তার মন। তারপর অবশেষে ও চেয়ারটা হালকা ঘুরিয়ে ফিরে তাকায় পিছনে। এত কটা মূর্তির মাঝে ছোটখাটো আকৃতির ডক্টর বোরদেদকেই বেশি চোখে পড়ছে। হতে পারে সেটা এখানের আলোর জন্য হচ্ছে। হিউস্টনের চোখ এবার চলে যায় মূর্তিটার চোখের দিকে এবং ও সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ওটা একটা মোমের পুতুল ছাড়া আর কিছুই নয়। নিজেকে শান্ত করতে বোঝালো হিউস্টন, কিন্তু সেগুলো মোমের পুতুল হওয়া সত্ত্বেও হিউস্টনের মনে হলো তার সামনের মূর্তিটা যেন হালকা নড়ে উঠল। ক্রিপেনের মূর্তিটা কি আগের চেয়ে এখন একটু বেশি বাঁদিকে ঘুরে আছে বলে মনে হচ্ছে, নাকি হিউস্টন নিজেই হয়তো চেয়ারটা বেশি ঘুরিয়ে ফেলেছে? হিউস্টন নিজের দৃষ্টি নিক্ষেপ করা বন্ধ করে পকেট থেকে একটা নোটবুক বের করে। সবকিছু এখন শান্ত, যেন মনে হচ্ছে আমি সমুদ্রের অতলে রয়েছি। বোরদেদ নিজের দৃষ্টি নিয়ে আমায় হিপনোটাইজ করার চেষ্টা করছে, আর যখন আপনি মূর্তিগুলোর থেকে চোখ সরাবেন তখন সম্ভবত তারা নিজেদের স্থান পরিবর্তনও করে। সে নিজের নোটবুকটা বন্ধ করে ডান দিকে তাকায়। সেখানে শুধু বেদনা মাখা লেফ্রয়ের মূর্তিটাকেই চোখে পড়ে ওর। কিন্তু ওর আবার যেন মনে হলো নজর সরাতে ক্রিপেনের মূর্তিটা আবার যেন হালকা সরে দাঁড়িয়েছে। ওরা সব কটা সেটাই করছে, ভাবে হিউস্টন। যেই আমি অন্যদিকে তাকাই তখন সকলে নড়ে ওঠে। হিউস্টন উঠে দাঁড়াতে শুরু করে নিজের চেয়ার ছেড়ে। ভাবে সে এখানে এই খুনিদের সাথে সারা রাত কাটাতে পারবে না, যেখানে ওর মনে হচ্ছে এগুলো যেন কোনোভাবে জীবন্ত। কিন্তু উঠতে গিয়েও নিজেকে থামিয়ে নেয় সে। নিজেকে বোঝায় এসব চিন্তা বোকা বোকা, এগুলো তো শুধু মোমের পুতুল মাত্র, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু এসব বোঝানোর পরেও একটা চিন্তা কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না ও। এই মূর্তিগুলো হয়তো ওর সাথে কোনো খেলা খেলছে। ও আবার ঘুরে দাঁড়িয়ে বোরদেদের দিকে সরাসরি তাকায়, তারপর দ্রুত চোখ ফেরায় ক্রিপেনের দিকে। ওর যেন প্রায় মনে হলো ক্রিপেনকে ও নড়তে দেখেছে। এই সাবধান ক্রিপেন, তোমাদের সকলকে বলছি,
একটু জোর দিয়েই বলল সে, যদি আমি তোমাদের কাউকে নড়তে দেখি তাহলে তৎক্ষণাৎ আমি তোমাদের হাত পা ভেঙে দেব। শুনতে পেয়েছো তো? হিউসান ভাবে এবার এখান থেকে বেরিয়ে যাবার কথা। একটা কাহিনী লেখার জন্য যথেষ্ট সময় সে কাটিয়েছে, কিন্তু এই সময় ওর মনে পড়ে নাইট গার্ডের করা একটা ঠাট্টার কথা এবং মিস্টার মেরিনারের থেকে টাকা পাওয়ার কথা। সে নিজেকে মনে করায় সে হলো রেমান্ড হিউসান, একটা রক্ত মাংসের জীবিত মানুষ, আর এখানে বাকি সবকিছুই মোমের তৈরি। তারা নড়াচড়া বা কথা বলতে পারে না, এদের বানানো হয়েছে কারিগরের সাহায্যে। নিজেকে খানিক শান্ত করার পর ও ভাবতে শুরু করে একটা মজার ঘটনার কথা, যেটা ওর এক বন্ধু ওকে বলেছিল। কিন্তু কেন জানি বারবার ওর মনে হচ্ছিল বর্দেতের নজর ঠিক তাকেই লক্ষ্য করে চলেছে। এইবার হিউসান সরাসরি তাকায় তার দিকে। জোরালো কাঁপতে থাকা কণ্ঠে সে বলে ওঠে, তুমি নড়েছো তাই না? আমি দেখতে পেয়েছি। কিন্তু এই সময় আতঙ্কিত চোখে হিউসান দেখল ডক্টর বর্দেত ধীর পায়ে নেমে আসছেন তার আসন থেকে। হিউসানের সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বর্দেত সরাসরি হেঁটে এসে হিউসানের সামনে এসে বসে পড়ল। ভদ্রতার সাথে মুখে হাসি ফুটিয়ে বর্দেত খাঁটি ইংরেজিতে বলল, গুড ইভিনিং। আজ কারো সঙ্গ পাবো বলে আমি আশা করিনি। তারপর আমার কানে এলো আপনি আর মিস্টার মেরিনার কথা বলছেন। ও আপনি তো এখন নড়াচড়া বা কথা বলতে পারছেন না, তাই না? তবে শুনতে নিশ্চয়ই পারছেন। আমার বিশ্বাস আপনার মনে এখন আমাকে নিয়ে খানিক ভয় জাগছে। চিন্তার কিছু নেই, আমি মোমের পুতুল থেকে জীবিত হয়ে উঠিনি। না, আমি স্বয়ং ডক্টর বর্দেত দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে। হ্যাঁ। সে থামে, নিজের পা দুটো খানিক ছড়িয়ে দেয়। ক্ষমা করবেন, আসলে আমার হাত পাগুলো একেবারে ব্যথা হয়ে গেছে। ওহ আরে হ্যাঁ, তবে নিজের কাহিনী বলে আপনাকে বোর করব না, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা আমায় নিয়ে এসে ফেলেছে ইংল্যান্ডে। বিকালের দিকে আমি আশেপাশেই ছিলাম, তখন দেখি একজন পুলিশ আমার উপর কড়াভাবে নজর রাখছে। ভাবলাম সে হয়তো আমায় কিছু জিজ্ঞেস করতে পারে, তাই দ্রুত অন্য দর্শনার্থীদের সাথে আমিও এখানেই ঢুকে পড়ি। তখন আমার মাথায় আরো একটা দুর্দান্ত পরিকল্পনা আসে। আমি একজনকে বলি এখানে আগুন লেগেছে, আর প্রত্যেকে ছুট লাগায় এখান থেকে। তারা ভাবে সত্যি সত্যি হয়তো কিছু হয়েছে, আর আমি এখানে থেকে যাই। নিজের মোমের পুতুলটা থেকে সবকটা জামা কাপড় খুলে নিজের গায়ে চড়িয়ে নিই এবং তারপর মূর্তিটাকে রেখে আসি পিছনের দিকে। সেখানে কেউ সেটাকে লক্ষ্য করবে না, আর সেই মূর্তিটার জায়গায় নিজে দাঁড়িয়ে পড়ি। সন্ধ্যের দিকটা সত্যি খুব ক্লান্তিকর গিয়েছে, তবে ভাগ্যবশত লোকেরা খুব একটা মনোযোগ দেয়নি আমার দিকে, তাই মাঝে মাঝে শ্বাস নেওয়া এবং হাত পা নাড়াতে পারছিলাম। আচ্ছা, এটা বলে রাখি, মেরিনার কিন্তু আমার বর্ণনাটা ঠিক মতো দেন, তবে উনি একটা বিষয় ঠিক ছিলেন, আমি মারা যাইনি। যদি লোকেরা বিশ্বাস করতো আমি মারা গেছি তাহলে বোধহয় ভালোই হতো, তবে ওনার বেশ কিছু কথা সত্যি ছিল। লোকেরা তো অনেক কিছুই সংগ্রহ করতে পছন্দ করে, তাই না? কেউ বই সংগ্রহ করে, কেউ মূল্যবান কয়েন সংগ্রহ করে, অথবা ছবি কিংবা ট্রেনের টিকিট। আর যদি আমার কথা বলি, আমি পছন্দ করি কণ্ঠনালী সংগ্রহ করতে। সে থামলো কিছু চিন্তা করার জন্যে, তার নজর হিউসানের গলার দিকে। তবে তাকে দেখি তেমন আগ্রহী বলে মনে হচ্ছে না। আমি খুশি হয়েছি যে আপনি আজ রাতে এখানে এসেছেন, বলল আবার সে। বেশ কিছু সময় যাবৎ আমি আমার সংগ্রহের কাজটা করার সুযোগ পাচ্ছিলাম না, তাই সেই কাজে ফিরে যাওয়ার সুযোগটা আবার পেয়ে আমি বেশ খুশি হয়েছি। তবে স্যার, আপনার গলাটা এতটা পাতলা দেখে আমার খুব খারাপও লাগছে। আমি যেমনটা পছন্দ করি তেমনটা নয়, কিন্তু তবুও। সে নিজের একটা হাত ঢোকায় কোটের পকেটে, বের করে আনে ছোট একটা রেজার। সেটা ধারালো অংশটা বরাবর একটা আঙুল বোলাতে শুরু করে। ধীরে ধীরে সেটাকে উপর নিচ করছে সে। এই জিনিসটা ফ্রান্সের থেকে আনা, ধীর কণ্ঠে বলল সে। হয়তো এরকম কিছু আপনি আগেও দেখে থাকবেন। এটা দিয়ে খুব গভীর ক্ষত হয় না, তবে খুব সুন্দরভাবে কাটা যায়। ক্ষণিকের মধ্যে এর কাজ আমি আপনাকে দেখাবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করি আপনাকে। রেজাল্টটা কি ভালো লাগছে আপনার? সে উঠে দাঁড়ায়। দেখতে ছোটখাটো হলেও এখন ভয়ানক লাগছে তাকে, এবং নিঃশব্দে
সে হেঁটে এগিয়ে আসছে হিউসানের দিকে। প্লিজ আপনার মাথাটা এবার একটু হেলান, আর একটু, হ্যাঁ, এই তো, বেশ বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ। এই ঘরের শেষ মাথায় একটা ছোট জানলা রয়েছে। ভোরের আলো ফুটতে সেখান দিয়ে সূর্যের আলো এসে প্রবেশ করে ঘরের মধ্যে। সকালের আলোতে ঘরটাকে যেন আরো বেশি বিষণ্ণ এবং নোংরা দেখাচ্ছে। মোমের পুতুলগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে। শীঘ্রই সেখানে দর্শনার্থীরা এসে ঢুকবে সেগুলো দেখার জন্যে। কিন্তু আজকে ঘরের এক কোণে একটা আরাম কেদারায় বসে রয়েছে হিউসান, যার ঘাটটা হালকা হেলিয়ে রাখা, দৃষ্টি উপর দিকে, যেন রেজার চালানোর জন্যে একেবারে প্রস্তুত। তার গলা বা শরীরে কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা। সে মারা গিয়েছে। ডক্টর বোরদেব নিজের স্থানে ঠিক আগের মতোই দাঁড়িয়ে, তার প্রাণহীন চোখ দুটো যেন তাকিয়ে আছে সামনে বসে থাকা নিস্তেজ দেহটার দিকে। মূর্তিটা নড়াচড়া করছে না, করতে পারবেও না, কারণ সে তো একটা মোমের পুতুল মাত্র। শুনছিলেন এম বার্জের লেখা দি ওয়্যাক্সবার্গ গল্প অবলম্বনে মোমের পুতুল। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। শীঘ্রই ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।